সর্টের ক্ষেত্রে আমরা প্রথমে পড়ব হচ্ছে বাবল সর্ট, সেকেন্ডলি পড়ব হচ্ছে সিলেকশন সর্ট। আচ্ছা, সো তাহলে আমাদের 3 নাম্বার টপিক দাঁড়াচ্ছে সর্ট, বাবল এন্ড সিলেকশন। আচ্ছা, বাবল আর সিলেকশন সর্ট দিয়ে আমরা আসলে কি কি পড়বো, আমাদের টপিক কি কি হবে? বাবল আর সিলেকশন সর্ট দিয়ে প্রথম টপিকটা হবে হচ্ছে অ্যালগো এন্ড পোর্ট। এরপরে আমরা দেখবো এখান থেকে সিমুলেশন। এরপরে এখান থেকে দেখবো হচ্ছে এই একদম সেম এই টপিক গুলাই আমরা পড়বো, ঠিক আছে? এক্সাক্ট সেম টপিক গুলাই আমরা পড়বো। ওকে, আসেন এখন বাবল সর্ট শুরু করি। তো এটার রিসোর্স হচ্ছে ক্লাস। আচ্ছা, এখন বাবল সর্টের ক্ষেত্রে কিভাবে শুরু করতে পারি আমরা বলেন তো? আচ্ছা, বাবল সর্টের ক্ষেত্রে আমরা একদমই আগের মতো করে সার্চ যেভাবে করছিলাম ওইভাবেই পড়ি, আমার মনে হয় ভালো হবে। আগের সিমুলেশনটা বুঝি। বাবল সর্ট ভিজুয়ালাইজেশন, একার আর্টের এটা সুন্দর আছে। সো একটা 8 সাইজের অ্যারে নিলাম, লেআউটটা অ্যারে, ভ্যালু দিব। সো ভ্যালু দিলাম হচ্ছে 33, তারপরে হচ্ছে 11, 44, 5, চারটা দিচ্ছি। আমি অ্যারের ভ্যালু গুলো দিচ্ছি আর কি, এগুলোকে সর্ট করবো বুঝছে না? 3, 4, 7টা হয়েছে। এই হচ্ছে আমার একটা অ্যারে, যে অ্যারেটায় এই ভ্যালু গুলো আছে। আমার কথা কি লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে ঠিকঠাক? জি স্যার। স্যার, এই হচ্ছে একটা অ্যারে, এই অ্যারেতে আমার এই ভ্যালু গুলো আছে। এখন এই ভ্যালু গুলোকে আমি সর্টিং করব। সো আমি যে সর্টিং টেকনিকটা অ্যাপ্লাই করব সেই সর্টিংটাকে আমরা বলতেছি বাবল সর্ট। আচ্ছা, এটাকে কেন বাবল সর্ট বলতেছি সেই নামকরণের সার্থকতা একটু পরে দেখবো, তার আগে আমি একটু দেখি যে বাবল সর্টটা হয় কিভাবে। সর্বপ্রথম সে যেটা করতেছে এক একটা করে পাস হিসাব করতেছে। আচ্ছা, সো পাঁচটা আমরা পরে বুঝতেছি, আমরা দেখি কি হয়। এখানে সিলেক্ট করছে 33 আর 11, এই দুইটাকে সিলেক্ট করছে। দুইটাকে সিলেক্ট করে কি করতেছে, আচ্ছা 33টা সবচেয়ে বড়, তো দুইটার ভিতরে কম্পেয়ার করছে যে কোনটা বড়। যেটা বড় সেটাকে সামনের দিকে ঠেলে দিছে। ভালো, এবার কি করতেছে, এই 33 আর 44 এই দুইটার ভিতরে কম্পেয়ার করতেছে, এবং এই দুইটার ভিতরে আসলে কোনো 44 বড়, তার কারণে যেরকম আছে ওইরকমই রাখছে, কোনো সব করে নাই। এরপরে আবার 2 আর 3 ইন্ডেক্সের মধ্যে কম্পেয়ার হচ্ছে, 44 বড়, 44 ঠেলে সামনে দিয়ে দিছে। এবারে কম্পেয়ার হবে কোন ইন্ডেক্সের মধ্যে, 3 আর 4 ইন্ডেক্সের মধ্যে। সো 3 আর 4 ইন্ডেক্সের মধ্যে কম্পেয়ার করে 44 বড়, 44 কে সামনে ঠেলে দিছে। এবার কম্পেয়ার হবে 4 আর 5 ইন্ডেক্সে, 44 বড়, 44 সামনে চলে গেছে। এবার কম্পেয়ার হবে কোন ইন্ডেক্সে বলেন তো?
5 আর 6 5 এ। আর 6 স্যার। 5 আর 6 ইন্ডেক্সের মধ্যে। সো 5 আর 6 ইন্ডেক্সের মধ্যে কম্পেয়ার করলে আসলে কি সোয়াপটা হবে? না স্যার 5 তো না ঠিক স্যার হবে না। হবে না, হবে না। আচ্ছা, এবার কম্পেয়ার হবে 6 আর 7 ইন্ডেক্সের মধ্যে এবং কম্পেয়ার করলে সোয়াপটা হবে। ওকে, আচ্ছা, এই যে আমি একটু খেয়াল করেন আপনি, একদম শুরু থেকে মানে সোয়াপ করতে করতে আমার অ্যারেতে থাকা সবচেয়ে বড় ভ্যালুটা লাস্টে নিয়ে আসছি না? হ্যাঁ স্যার। জি স্যার। তার মানে আমার অ্যারেটার ওই আঁকা জোকা করি আঁকা কি করি, আমার অ্যারেটার এই লাস্ট ইন্ডেক্সটা অলরেডি সর্টেড হয়ে গেছে। এই লাস্ট ইন্ডেক্সটা সর্টেড করছি মানে এই যে এইমাত্র যতগুলো কাজ করলাম না, এই কাজগুলোকে বলে একটা পাস, বা আপনি একটা রাউন্ডও বলতে পারেন, একটা রাউন্ড। ঠিক আছে, একটা রাউন্ড কমপ্লিট হয়েছে। এবারে আবার এখন সেকেন্ড রাউন্ড, এই যে এটা এখন গ্রিন কালার হয়েছে মানে এটা সর্ট হয়ে গেছে। এবার আমি সেকেন্ড রাউন্ড শুরু করব, আবার 0 আর 1 ইন্ডেক্সের মধ্যে কম্পেয়ার হবে। তো এখানে কি সোয়াপ হবে? হবে না স্যার। হবে না। এবার 1 আর 2 ইন্ডেক্সে কম্পেয়ার করব, এবার কি সোয়াপ হবে? হবে। হবে স্যার। এবার 2 আর 3 ইন্ডেক্সে কম্পেয়ার করব, সোয়াপ হবে। 3 আর 4 ইন্ডেক্সে কম্পেয়ার করব, সোয়াপ হবে। হবে স্যার। 4 আর 5 ইন্ডেক্সে কম্পেয়ার করব, সোয়াপ হবে না। না 5 ইন্ডেক্সে কম্পেয়ার করব, সোয়াপ হবে। সো দেখেন, এই কিন্তু আমার সেকেন্ড রাউন্ড কমপ্লিট, রাইট? এবং সেকেন্ড রাউন্ড পরে কি দাঁড়াইলো ব্যাপারটা বলেন তো? লাস্টের দুইটা স্যার একদম বড় হয়ে গেছে। মানে আমি তো একটা ভুল জায়গায় প্রেস করে ফেলছি। দাঁড়ান, মানে আমি ভুল বাটনে প্রেস করার কারণে একদম লাস্টের ইসে চলে গেছে আর কি। আচ্ছা, আমি যাচ্ছি ওখানে। হ্যাঁ, এই যে এই পর্যন্ত আমরা ছিলাম, তার মানে এই পর্যন্ত তাহলে এখন সোয়াপ হয়ে গেল সেকেন্ড রাউন্ডে। আচ্ছা, এবার আসেন পরের রাউন্ড শুরু করি। পরের রাউন্ডে আবার এই দুইটার ভিতরে কম্পেয়ার হবে, সোয়াপ হবে। এই দুইটার ভিতরে কম্পেয়ার হবে, সোয়াপ হবে। এই দুইটার ভিতরে কম্পেয়ার হবে, এই দুইটার ভিতরে সোয়াপ হবে। এবারে এই দুইটার ভিতর কম্পেয়ার হবে, সোয়াপ হবে। না স্যার। না না স্যার। না। এবার এই দুইটার ভিতর কম্পেয়ার হবে এবং সোয়াপ হবে এবং আলটিমেটলি যেটা হবে 33 পর্যন্ত আমার সর্ট হয়ে গেছে, রাইট? তো এবারে আবার কি করব, আমরা প্রথম থেকে শুরু করব, দুইটার ভিতর কম্পেয়ার করব, সোয়াপ হবে না, সোয়াপ হবে, সোয়াপ হবে না, সোয়াপ হবে, এবং 11 পর্যন্ত আমার সোয়াপ হয়ে গেছে। এবার আবার প্রথম থেকে শুরু করব, সোয়াপ হবে, সোয়াপ কি এবার হবে? হ্যাঁ স্যার। হবে না। এবার কি সোয়াপ হবে? জি হবে। এবং 9 পর্যন্ত সর্ট হয়ে যাবে। আবার প্রথম থেকে শুরু করব, সলভ হয় নাই, বাট এবার হবে এবং 5 পর্যন্ত সর্ট হয়ে গেছে। আবার প্রথম থেকে শুরু করব, সলভ হবে না, 2 পর্যন্ত সর্ট হয়ে গেছে এবং অন কে আর সর্ট করার কিছু নাই, অন আলটিমেটলি সর্টেড। তো দেখেন ফাইনালি আমরা কিন্তু ওই অ্যারেটাকে সর্টেড অবস্থায় পাইলাম, দেখছেন? এখন আমাকে বলেন এই সর্টিং এর টেকনিকটা বুঝছেন কিনা? কোড টোড বোঝার দরকার নেই, মানে জি টেকনিকটা স্যার। জি স্যার। একজন আমার একটু বুঝান তো সর্টিং এর টেকনিকটা কি? এডজেসেন্ট মানে এলিমেন্ট ইন্ডেক্স গুলো চেক করব যদি ভাই একটু সহজ ভাষায় বলেন, এই এডজেন্ট এগুলো অনেক কঠিন কঠিন শব্দ। মানে পাশাপাশি দুইটা পাশাপাশি হচ্ছে দুটো। স্যার এলিমেন্টকে আমরা চেক করে করে দেখবো যে ওরা কি মানে ছোট বড় গুলা চেক করবো আর কি স্যার। এভাবে করতে করতে কয়েকটা স্যার স্টেপ। একটা সঙ্গে আরেকটা বড়টাকে ঠেলে কম্পেয়ার ঠেলে করা সামনে হবে দিব, স্যার। ঠিক না? হ্যাঁ স্যার। জি স্যার। চেক করে ঠেলে ঠেলে বড়টাকে সামনে দিব। সো আমি যদি এই ইন এ নাটশেল বলি, আমি চেক করতে থাকবো দুইটা, যেটা বড় তাকে ঠেলে সামনে দিব, আবার দুইটা চেক করব, যেটা বড় সেটাকে ঠেলে সামনে দিব, দুইটা চেক করব, এভাবে ঠেলতে ঠেলতে একদম সবচেয়ে বড়টা সামনে আসবে, তারপরে সবচেয়ে বড়টা, 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 তারপরে সবচেয়ে বড়টা। তো এইভাবে একটা একটা ঠেলে একদম সামনে সবচেয়ে বড়টা নিয়ে যাব। এখন আসেন, এখন কেউ বলতে পারবেন যে এটাকে কেন বাবল সর্ট বলা হয়েছে? বাবল সর্টের নামকরণের সার্থকতা? ওই যে ছোট ছোট পার্ট করে স্যার ইয়ে করা হয় জন্য কি? আচ্ছা, আসেন আমরা একটু বাবল জিনিসটা দেখি তো কোনো ছবি আছে কিনা। বাবলে যখন আমরা ফু দেই,
ওইটার কোন ছবি কি আছে? কারণ একটা ছবি আমি খুঁজতেছি, দেখি পাওয়া যায় কিনা। না, আমি কিন্তু ছবি পাচ্ছি না, আমার রাখতে হবে। আচ্ছা, ধরেন আমি যদি আঁকি তাহলে ব্যাপারটা এরকম হবে। ধরেন এটা একটা বাবল ফোনানোর কাঠি, আপনি এখানে ব্লো করলেন, ব্লো করলে কি হয়, এখানে একটা ছোট বাবল থাকে, এরপরে এটার চেয়ে বড় বাবল, এটার চেয়ে বড় বাবল, এটার চেয়ে বড় বাবল, এইভাবে যায় না বাবল গুলো? জি স্যার। একটা একটা মানে বাবল ব্লো করলে মানে বাবলটা এইভাবে এক্সপ্যান্ড হয় না? দেখেন আমার এইখানেও কিন্তু আমি সেম কাজ করতেছি, বড়টাকে সবার ওদিকে ঠেলে ঠেলে পাঠাচ্ছি, বুঝতে পারছেন, এবং ছোটটা থাকতেছে কি এখানে। তো এই যে মানে বড়টাকে সবার প্রথমে ঠেলে পাঠাইয়া তারপরে হচ্ছে তার নিচে তার ছোটটা, তার নিচে তার ছোটটা, এই যে মানে সিস্টেমটা, এই সিস্টেমটার সাথে সর্টিং এর টেকনিকটার মিল আছে। সো দ্যাটস ওয়াই ইটস কল্ড বাবল সর্ট। বুঝছেন কিনা আমার কথা? জি স্যার। জি স্যার। তাহলে আপনি যদি বাবল সর্ট বুঝে থাকেন, আমি এবার একটু ছোটখাটো নেই। আমি এবার, আপনারা এখান থেকে নিজেরাও ভিজুয়ালাইজ করে টরে দেখতে পারেন, আমি 5টা নেই। তো 1 2 3 4 5, এগুলো কেটে দিই। রান। আসেন এটাকে এখন সর্ট করার ট্রাই করি। সো প্রথমে হচ্ছে প্রথম দুইটার ভিতরে কম্পেয়ার হবে, সব হবে, কম্পেয়ার হবে, সব হবে না, সব হবে, সব হবে, বাস 44। এই যে বড় বাবলটা চলে আসছে এখানে, এরপরে এর চেয়ে ছোট যে বাবলটা, এর চেয়ে ছোট বাবলটা আসবে এখানে। সো আবার শুরু থেকে শুরু করব। সো দুইটার ভিতর কম্পেয়ার করে করে বড়টাকে 3 নাম্বার ইন্ডেক্সে নিয়ে আসবো, 3 নাম্বার ইন্ডেক্স সর্ট হয়ে গেছে। এবার 2 নাম্বার ইন্ডেক্সকে সর্ট করব। সো সবচেয়ে বড়টা ঠেলে ঠেলে সামনে নিয়ে আসবো, 2 নাম্বার ইন্ডেক্স সর্ট হয়ে যাবে। এরপরে 0 আর 1 এর ভিতর কম্পেয়ার করে দেখবো যে সর্ট করার দরকার নাই, বাস ডান, আমার সর্টেড পেয়ে গেছি। দেখেন টেকনিকটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, টেকনিকটা নিয়ে আছে কারো কোনো প্রশ্ন? স্যার এখানে ওই যে 11 তো ফার্স্টে ছিল স্যার, তো 11 আর 5টা আগেই সর্ট হওয়ার কথা ছিল না? 11 আর 5 আগে সর্ট হওয়ার কথা ছিল কোন জায়গায়? প্রথমে কোন অবস্থায় ছিল স্যার? একদম প্রথমে ব্যাক করবো। একদম আচ্ছা, তো হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, দেখেন আপনি কি বলতেছেন 11 আর 5 এর ভিতরে কি হবে? মানে কয়েকবার করার পরে দেখলাম স্যার যে 11 আর 5 হচ্ছে পাশাপাশি ছিল, তো তখন তো 11 আর 5টা আগে সর্ট হওয়ার কথা ছিল না? আচ্ছা, কোন জায়গাটা একটু বললেন তো, 11 আর 5 পাশাপাশি মনে হয়েছে আপনার কাছে? এই যে এখানে। এই যে স্যার এই জায়গাতে। আচ্ছা, দেখেন ব্যাক করি। 44 শর্ট হয়ে গেছে, এখন এই দুটোর ভিতর কম্পেয়ার হইলো এবং মুভ করবে না, ঠিক আছে, এই দুটোর ভিতর কম্পেয়ার হইলো এবং মুভ করবে। এখন এটা তো মুভ করে ফেলছে, সো এই ইন্ডেক্সটার তো এখন আর কাজ নাই, এখন কি আবার 1 আর 2 ইন্ডেক্সের কাজ? এখন তো হচ্ছে 33 আর 9 এর মধ্যে হবে না স্যার? হ্যাঁ 9 এর মধ্যে কম্পেয়ার হবে, সো 33 9 এর মধ্যে কম্পেয়ার হয়ে সব হলো। সব এরপর হলো, আবার এখানে যখন তারপরে আর কোনো চেঞ্জ হবে না এখানে? না, তারপরে আর কোনো চেঞ্জ হবে না তো এই। তারপরে তো আবার হচ্ছে মানে আবার শুরু হবে বিষয়টা, এবার বুঝছেন? মানে আবার শুরু হয়ে তখন তো স্যার ওই যে 5 হচ্ছে 11 জায়গায় চলে যাবে আর 11 জায়গায় 5 চলে যাবে। হ্যাঁ, তো ঠিকই তো বুঝছি আছে। স্যার, বুঝছি স্যার। আচ্ছা, সিমুলেশন যদি বুঝেন, আসলে কালকে যেটা পড়াইছি ওইটা বেশ কঠিন ছিল, এইগুলো একদম সিম্পল। সিমুলেশন যদি বুঝে থাকেন, তারপরে আমাদের অ্যাপ্রোচ হচ্ছে কি, আমরা একটা সুডো কোড বা একটা অ্যালগো টাইপের লিখবো। সেটা লেখার ট্রাই করি। এটার নাম দিব আমরা, কি রে ভাই মাউস কাজ আচ্ছা করে? স্যার, বলেন স্যার। যদি স্যার ক্যারেক্টার দিয়ে একটা ধরেন স্যার নাম থাকলো, তখন কি স্যার আমরা এসকি কোড দিয়ে তারপর কি স্যার ইয়ে করবো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ক্যারেক্টার দিয়ে আমরা দেখবো, আগে ডিজিট দিয়ে দেখি তারপর ক্যারেক্টার দিয়ে দেখবো। হ্যাঁ, আচ্ছা স্যার। অবশ্যই ক্যারেক্টার দিয়েও দেখতে হবে, ক্যারেক্টারও তো শর্ট করা যাবে, যাবে না?
অবশ্যই যাবে। স্যার এটা হচ্ছে আমার বাবল সর্ট অ্যালগো। আসলে এখন বাবল সর্টের অ্যালগোটা আমরা লেখা ট্রাই করি। ওই টেকনিক যেহেতু বুঝতে পারছি, শুরু থেকে শুরু করি। আচ্ছা, সো দেখেন আমাদের প্রথমে একটা ফর লুপ লাগবে আনডাউটলি। এটা আমরা বুঝতে পারতেছি যে প্রথমে একটা ফর লুপ লাগবে। যে ফর লুপটা প্রথমে একটা ফর লুপ লাগবে, যে ফর লুপটা হচ্ছে আহ, যে ফর লুপটা চলবে হচ্ছে যে ইকুয়াল টু 0 থেকে যেখানে একটা ভেরিয়েবল 0 থেকে যে ইকুয়াল টু 0 টু কত পর্যন্ত চলবে, কত টু n এর ভ্যালু তো আমরা পাস করব, তাহলে কত পর্যন্ত চলবে? n মাইনাস না, n-1 n-1 পর্যন্ত চলবে। আচ্ছা, n-1 পর্যন্ত চলবে এবং তার প্রত্যেকবার কাজ হবে কি? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে? না স্যার আল্লাহ, এখনো শুনতেছেন না? হ্যালো, স্যার ভেঙে ভেঙে আসছে স্যার। অনেক ভেঙে দূর ভেঙে থেকে আসছে। স্যার আসতেছে মনে হচ্ছে, মনে হচ্ছে অনেক দূর থেকে। আচ্ছা একটু নেটওয়ার্কের কারণে প্রবলেম হতে পারে। আচ্ছা দাঁড়ান। হ্যালো, আবার আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, আগে জি একটু স্যার, এখন শুনতেছি শোনা স্যার যাচ্ছে। এখন। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো একটা লুপ এন পর্যন্ত চলবে, এটা একদম বেসিক একটা লুপ এই সবগুলো আইটারেট করার জন্য। এটা নিয়ে আর কিছু না বলি আপাতত। এখন আসেন এই লুপের ভিতরে কি হবে। লুপের ভিতরে আমি চেক করতেছি ইফ আমার এটা হচ্ছে বিইউবিবিএলই বাবল সর্ট। সো এখানে অবশ্যই আমি এ একটা অ্যারে পাঠাবো যেটাকে সর্ট করব, আর হচ্ছে এনটা পাঠাবো। এনটা হচ্ছে আমার অ্যারের এলিমেন্ট সংখ্যা আর কি। আচ্ছা, সো দেখবো আমি যে এ জে এর ভ্যালু ইজ গ্রেটার দেন এ জে প্লাস অন কিনা। দেখেন আমি কি করতেছিলাম, এই 0 আর অনের ভিতরে কম্পেয়ার করতেছিলাম যে দুইটার ভিতর কোনটা বড়। তো 0 আর অনের ভিতরে কম্পেয়ার করার জন্য আমার এই জে এর ভ্যালু তো ইনক্রিজ করবে কি? জে এর ভ্যালু ইনক্রিজ কিভাবে করবে বলেন তো? জে এর ভ্যালু এইভাবে ইনক্রিজ করবে না, জে ইকুয়াল টু 0 তারপর 1 তারপর 2 তারপর 3 এইভাবে ইনক্রিজ করবে না জে এর ভ্যালু জি স্যার। জি স্যার। এই লুপে? আচ্ছা, তাহলে জে এর ভ্যালু 0 আর এখানে জে এর ভ্যালু 0 হইলে এখানে হবে 1। তাহলে 0 আর 1 ইন্ডেক্সের ভিতর কম্পেয়ার করতেছি আমি যে 0 ইন্ডেক্সটা বড় কিনা। আমার কথাটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, যদি 0 ইন্ডেক্সটা 1 ইন্ডেক্সের চেয়ে বড় হয় তাহলে আমরা কি করতেছিলাম? সোয়াপ করবো স্যার। সোয়াপ করতেছিলাম। সো সোয়াপ করব কাকে কাকে? এ জে কে আর হচ্ছে এ জে প্লাস অন কে, ঠিক কিনা? এদের দুইজনের মধ্যে সোয়াপ হয়ে যাবে, রাইট? জি স্যার। গুড, সহজ সহজ, একটু মনোযোগ রাখেন তাইলে বুঝতে পারবেন। এই দুটার ভিতরে সোয়াপ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইভাবে সোয়াপ হইতে 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 আমার হচ্ছে এটা চলতে থাকবে, রাইট? এখন আসেন আমরা একটু প্রবলেমটা বুঝি। এতটুক তো বুঝছেন কোডটা, মেইন কোডটা এতটুকুই, রাইট? আমরা সলভ করতে করতে আসবো। তাহলে আমি একটু সিমুলেশনটা দেখাই। এই সর্টিং এর সিমুলেশন কিন্তু অনেক বড়।
এই এই জাস্ট এতটুকু কোডের সিমুলেশনটা দেখাই। এখানে অ্যারে পাঠাইলাম, আর এন এর ভ্যালু কত স্যার বলেন? 5 5। ওকে, এই লুপটা 0 থেকে এন পর্যন্ত চলবে, তার মানে জে এর ভ্যালু কত কত হবে? 4 5 নাকি 0 থেকে 4 পর্যন্ত হবে, জি স্যার ঠিক না? জি স্যার আচ্ছা, এখন প্রথমবার জে এর ভ্যালু কত? 0 প্রথমবার। আচ্ছা, সো প্রথমবার যেহেতু 0, বাকিগুলো আমি সাইডে রাখি, 0 নিয়ে চিন্তা ভাবনা করি। প্রথমবার জে এর ভ্যালু যখন 0, স্যার আসেন, হ্যাঁ একটা মানে এটা তো যখন মানে প্রথম ইটারেশন শেষ করে তো আবার নতুন নতুন করে শুরু হবে না, মানে রিল্যাক্স next step- রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, দাঁড়ান, এটাকে যেটা সিমুলেশন করাইতেছি এটাকে আমার সাথে থাকেন, বুঝছি আপনার কথাটা। ওইটা লজিক্যালি আনবো, মানে আপনি হয়তো বা বুঝছেন, অনেকের তো বুঝতে সমস্যা হতে পারে, ঠিক না? ওটা হুট করে আরেকটা লুপ লিখে দিলে সবাই বুঝতে পারবে না। আচ্ছা, সো এখন আমি এখানে হচ্ছে জে এর ভ্যালু 0 নিয়ে এই ইফ এর ভিতরে আসছি। এখন জে এর ভ্যালু 0, তাহলে আমি এখানে বলতে পারি 5 নাম্বার 1, ঠিক আছে? আচ্ছা, 5 নাম্বার 1 এ জে ইকুয়াল টু কত? 0। ওকে, জে ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এ জে ইকুয়াল টু কত? এ জে ইকুয়াল টু কত বলেন? 1 না এজ এ 0 11 হবে স্যার। আরে বাবা, এ জে ইকুয়াল টু 33। 33 আচ্ছা সরি 33 স্যার, হ্যাঁ, সরি। এ জে ইকুয়াল টু 33, আর এ জে প্লাস 1 ইকুয়াল টু কত? 11 11 11। ওকে, সো এ জে প্লাস 1 ইকুয়াল টু যদি 11 হয়, তাহলে এই দুইটার ভিতরে আমি কম্পেয়ার করতেছি এখানে এসে, রাইট? সো এখানে এসে এই দুইটার ভিতরে যদি কম্পেয়ার করি, সো এই কম্প্যারিজনটা কি ট্রু না ফলস? ট্রু হ্যাঁ, ট্রু ট্রু। ট্রু হইলে কি হবে? সব হবে সব হবে। তো সব হওয়ার পরে আলটিমেটলি ভ্যালুটা কি দাঁড়াচ্ছে বলেন? 11 এরপর হবে 33 আচ্ছা, সব, 11 স্যার 0 ইন্ডেক্সে চলে যাবে, হ্যাঁ আর রাইট, 33টা যেহেতু 1 এ। যেহেতু ট্রু, সেহেতু আমার এরর অবস্থানটা দাঁড়াবে হচ্ছে 11, তারপরে 33, 44, 5, 9। এটা হবে না আমার এরর অবস্থানটা? জি স্যার এরর অবস্থা এটা হবে। ওকে, এরর অবস্থা যদি এইটা হয়, তাহলে আমার জে ইকুয়াল টু 0-র জন্য, জে ইকুয়াল টু 0-র জন্য, জে ইকুয়াল টু 0-র জন্য আমি এই অ্যারেটা পাইলাম। এরপরে কি এই লুপ শেষ, নাকি জে ইকুয়াল টু 1 এর জন্য এই লুপ চলবে? কথা বুঝেন নাই? বুঝছি স্যার। জে ইকুয়াল টু 0-র জন্য তো আমি এটা পাইলাম, ওয়ার্ডের জন্য জি চলবে স্যার। স্যার। এবার অনের জন্য চলবে। সো আমি জি। 1 কে নিয়ে আসি এখানে। ওকে, এবার আমি 1 নিয়ে কাজ করতেছি 1 এর জন্য। তাহলে পরের বার এই জিনিসটাই রিপিট হবে। তো জে ইকুয়াল টু 0-র জন্য অ্যারেটা হচ্ছে এটা। আচ্ছা, এবার আসেন জে ইকুয়াল টু 1। জে ইকুয়াল টু 1 এর জন্য আসেন, আমার সিমুলেশনটা দেখি। জে ইকুয়াল টু 1 এর জন্য এজ এর ভ্যালু কত, আর এজ এ প্লাস 1 এর ভ্যালু কত বলেন? এজ এর ভ্যালু তো স্যার 33 আর z 33 প্লাস স্যার। 1 এর সমান হচ্ছে 44 আচ্ছা, 44 গুড, এটা হচ্ছে 33 আর এটা হচ্ছে 44 44। এই কম্প্যারিজনটা কি ট্রু না ফলস? স্যার ফলস। ফলস। তাহলে এররতে কি কোনো চেঞ্জ হবে? না স্যার। না স্যার। হবে না। আচ্ছা, এবার আবার কি জে ইকুয়াল টু 2 এর জন্য চলবে না? 2 এর জন্য। জি স্যার। জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, এবার চলবে 2 এর জন্য। আসেন, 2 এর জন্য যদি চলে, 2 এর জন্য যদি চলে, তো 2 এর জন্য বলেন ভ্যালু তো ঠিকই আছে নাকি চেঞ্জ হবে বলেন তো? স্যার চেঞ্জ হবে স্যার। চেঞ্জ 44 হবে, এটা হবে 44 আর এটা কত হবে? 5। 5 এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে এটা ট্রু না ফলস?
ট্রু স্যার। ট্রু। যদি ট্রু হয় অ্যারেতে কি কোনো চেঞ্জ হবে? জি হবে স্যার। স্যার। হবে। এখানে হবে 5 আর এখানে হবে কি 5 আর 44। 44। আচ্ছা, so এবার কি হবে আবার বলেন, জে ইকুয়াল টু কতর জন্য চলবে এবার? এখন আবার স্যার চলবে 44 আর 9, 3 এর জন্য। 3। সো এবার এখানে কত হবে? 44 আর 9। 44 আর 9 এক্স্যাক্টলি। ট্রু না ফলস? ট্রু স্যার। ট্রু। ট্রু হলে কি চেঞ্জ হবে? এরা সলভ হবে নিজেদের ভিতর, রাইট? জি স্যার। সলভ করে দিলাম। আচ্ছা, এবার আসেন, জে ইকুয়াল টু 4 এর জন্য তো আমার এই লুপটা চলবে, আমি যা লিখছি সেই লুপটা, ঠিক কিনা? এই জি খুব স্যার। মনোযোগ দেন। 4 এর জন্য চলবে না? 4 এর জন্য চলবে না? আমি যে লুপটা লিখছি সেই লুপটা জি স্যার। জি স্যার। চলবে। তাহলে আসেন 4 এর জন্য চালাই। 4 এর জন্য যদি চালাই, এজ এর ভ্যালু কত? 4 এর জন্য এজ এর ভ্যালু 44। কত? হ্যাঁ, আচ্ছা আমি এটাকে আলাদা করার জন্য এইভাবে দিয়ে যাই, তাহলে সুবিধা হবে। এই কথা বাদ দেন, একটু বুঝেন রে ভাই, একবার ভালো করে বুঝলে এগুলো আজীবন মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, আহ, উম, আমাকে বলেন, এজ এর জন্য 44, এজ এ প্লাস 1 এর জন্য কি ভ্যালুটা কত হবে? এজ এ প্লাস 1 এর জন্য ভ্যালুটা কত হবে? হ্যালো, স্যার আবার 11 এ চলে যাবে। বেটা, এজ এ প্লাস 1, এদের এর কনসেপ্ট এখনো ক্লিয়ার না। এইটার ইনডেক্স 0, এটার ইনডেক্স 1, 1 এটার ইনডেক্স 2, 2 এটার 3 ইনডেক্স 3, এটার ইনডেক্স 4। 4। তো এজ এ মানে কি? জি স্যার। A4, এটার এখানে ভ্যালু কত? 4 আছে স্যার। 44। আর এজ এ প্লাস 44 1 মানে 5 হবে স্যার। 5। আচ্ছা, 5 নামে কোনো ইনডেক্স আছে? না স্যার। তাহলে আমার প্রোগ্রামটা এখানে একটা এরর খাবে না? ও আচ্ছা। এখানে যে এররটা পাই, এই এররটাকে বলে অ্যারে আউট অফ বাউন্ডস, ঠিক আছে? সো 5 নাম্বার ইনডেক্স নাই, কিন্তু আমি তো 5 নাম্বার ইনডেক্সে ভ্যালু অ্যাসাইন করার ট্রাই করতেছি। এটা কি সম্ভব? না স্যার। সম্ভব না। না স্যার। এবং আরো একটা জিনিস খেয়াল করেন, 44 সবচেয়ে বড়, 44 কিন্তু সবার লাস্টে চলে আসছে এই জে ইকুয়াল টু 3 এর জন্যই। তাহলে কি জে ইকুয়াল টু 4 এর জন্য এই লুপটা চালানোর কোনো দরকার আছে? না স্যার। দরকার না নেই। স্যার। তাহলে এই অ্যালগরিদমটা আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। অ্যালগরিদমটা তাহলে কি চেঞ্জ করব আমরা? বলেন, একজন বুদ্ধি খাটায় বলেন, এই অ্যালগরিদমটা কি চেঞ্জ করলে এই জে ইকুয়াল টু 4 যেটা আননেসেসারি, এটা আমার একবার কম রান করাইলে স্যার। একবার কম রান করাইলে, তাহলে বলেন অ্যালগরিদমের কোন জায়গায় চেঞ্জ হবে? n-2 হবে স্যার। n-2 হবে, এক্স্যাক্টলি। ভাই কে বললেন? নাহিদ স্যার। নাহিদ, গুড। তাহলে আর এটা চলবে না। ওকে, তাহলে ফার্স্ট পাসে কয়টা রাউন্ড হচ্ছে? 1 2 3 4, 4বার চললেই আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে যায়। ফার্স্ট রাউন্ড কমপ্লিট মানে কি? এই বেচারার একটা রফা দফা হয়ে গেছে, ঠিক কিনা? আমি সিমুলেশনটা ওই দিনের মতো 3টা পাশাপাশি রাখি, আপনাদের তাহলে আরো বুঝতে সুবিধা হবে। দেখেন, অ্যালগরিদমটা কিন্তু অনেক চেঞ্জ করব আস্তে আস্তে, হ্যাঁ, বাট চেঞ্জ গুলো কেন হচ্ছে সেই লজিক্যাল পার্টটা আপনাকে বুঝতে হবে আর কি। এজন্য আর কি এত কষ্ট করতেছি। আমি তো সোজা বাংলায় অ্যালগরিদম লিখে দিলেই পারি। বাবল সর্ট অ্যালগো, এই এলো, এটা চাই নেই। ওয়ার্ড প্যাড বলতে কিছু আছে না? ধরো রিনেম কোনটা? এটা
এই যে এটা বুঝতেছি। ওকে, সো তাহলে এখানে আমরা এটাকে বলতেছিলাম পাস 1, এটাকে একটু বোল্ড করে দেই। সো পাস 1 এর জন্য ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। এখন পাস অন তো শেষ হইলো, এই লুপ কি পাস অন এর পরে আর চলবে? আমার এই লুপটা পাস অন এর পরে কি আর চলবে? জি স্যার। বলবে স্যার। কেমনে কেমনে চলবে? যে এর ভ্যালু 0 থেকে 3 পর্যন্ত চলার কথা, 3 পর্যন্ত তো চলেই গেছে, এরপরে আর কেমনে চলবে? এরপর তো এই লুপ দিয়ে বের হয়ে যাবে, এই ফাংশন দিয়ে বের হয়ে যাবে। কথাটা বোঝার ট্রাই করেন। জে ইকুয়াল টু 0 থেকে n-2, এই জন্য তো সিমুলেশন এই পর্যন্তই শেষ। এই লুপ কি আর চলবে? জে এর ভ্যালু যখন 3 হয়ে গেছে ভাই, এরপরে আর এই লুপ চলবে? না স্যার। চলবে না। বাট এই লুপ এখানেই যদি শেষ হয়ে যায়, আপনার তো পাস একটা হইলো, মানে একটা ভ্যালু সর্ট হইলো, এখন বাকিগুলো সর্ট করতে হবে না? জি স্যার। তো এইটা করার জন্য আমরা কি করতে পারি? আর একটা লুপ উপরে দিতে পারি, বুঝছেন? স্যার আর একটা লুপ উপরে দিতে পারি। সো আর একটা লুপ যদি উপরে দেই, ফর ধরেন এটা দিলাম কে ইকুয়াল টু 1 থেকে শুরু করে n-1 পর্যন্ত চলবে। ওকে, আচ্ছা। সো এই অবস্থা যদি আমি রাখি, এখানে একটা ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট। এখন যেটা হইলো, কে এর ভ্যালু কত হবে বলেন তো? n এর ভ্যালু 5 হইলে কে এর ভ্যালু কত কত হবে? কে এর ভ্যালু হবে 1, 2, 3, 4, রাইট? তাহলে কে এর ভ্যালু অন এর জন্য পাস অন, পাস অনে হচ্ছে কে এর ভ্যালু কত? কে ইকুয়াল টু 1, কে ইকুয়াল টু 1 এর জন্য এরকম 4 বার চলবে, রাইট? এরপরে কি পাস 2 হবে? কে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার মানে আমার এরেতে এলিমেন্ট আছে 5টা, তাইলে আউটার লুপ মানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য চালাইবো, তাহলে 4বার কেন স্যার কে? কে 4 বার আমার কেন? জি স্যার, মানে কে 1 থেকে n-1 পর্যন্ত, মানে 1 2 3 4, কিন্তু আমার এলিমেন্ট আছে 5টা হ্যাঁ, তাইলে মানে আউটার লুপটা মানে 4বার কেন চালাবো স্যার, 5বার না চালাইয়ে? 4 বার চালাবো কারণ আউটার লুপটা হচ্ছে 5 বার যদি আমি চালাই, আচ্ছা ঠিক আছে, আমি তাইলে আপনার কথা মতো আমি 5 বারই চালাচ্ছি। দেখেন 5 বার চালাইলে কি সমস্যা হবে, সমস্যাটা বুঝলেই ধরতে পারবেন যে কি চলবে। আচ্ছা, কে ইকুয়াল টু এবার কতর জন্য চলবে? 2 এর জন্য, রাইট? জি জে এর ভ্যালু আবার 0 হবে। ওকে, জে এর ভ্যালু যদি আবার 0 হয়, তাহলে এজ এর ভ্যালু কত বলেন? এস এর ভ্যালু স্যার নতুন লুপের মানে কত? এই যে 11 11। আর এজ এ প্লাস 1 33 33। ট্রু না ফলস? ফলস। ফলস। ফলস হইলে অ্যারেতে কোনো চেঞ্জ হবে? জি না স্যার। হবে না। তাহলে যে অ্যারেটা ছিল সেই অ্যারেটাই থাকবে। ফলস হলে তার সব হবে না। জে ইকুয়াল টু 1 এর জন্য বলেন এজ এর ভ্যালু কত? 33 33। আর এজ এ প্লাস 1 এর ভ্যালু 5 5। ট্রু না ফলস? ট্রু। ট্রু। সব হবে? জি স্যার হবে। সব হবে। সব যদি হয়, কার কার মধ্যে সব হবে বলেন? 33 আর 5 এক্স্যাক্টলি, এখানে হবে 5 5 আর এখানে হবে 33 33। জে ইকুয়াল টু 2 এর জন্য আইজে এর ভ্যালু কত? 33 33। আইজে প্লাস 1 9 9। ট্রু না ফলস? ট্রু। সব হবে। সব হইলে কার কার মধ্যে সব হবে? 33 আর 9 এর মধ্যে। 33 আর 9 এর মধ্যে। 9 আর এখানে হবে 33।
আচ্ছা, জে ইকুয়াল টু 3 এর জন্য এজ এর ভ্যালু কত? 33 33। এজ এ প্লাস 1 এর ভ্যালু কত? 44 44। সব হবে ট্রু না জি ফলস? না ফলস ফলস। তাহলে যা ছিল তাই থাকবে। দেখেন পাস 2 এর পরে আমার কিন্তু সেকেন্ড এলিমেন্টটাও সর্ট হয়ে গেছে, গেছে না? জি স্যার গেছে। ওকে। আচ্ছা, এখন আসেন এইখানে কি এটা শেষ হয়ে যাবে? জি না স্যার স্যার আরো চলবে। স্যার 3 পর্যন্ত হয়ে গেছে না স্যার 0 1 2 3 এর মাইনাস 2 হবে না স্যার n মাইনাস 2 তো অবশ্যই, কিন্তু পাসের লুপ তো যে দিয়ে স্যার যেহেতু n মাইনাস 2 পর্যন্ত চলবে আচ্ছা দাঁড়ান দাঁড়ান, জে এর ভ্যালু 0 থেকে শুরু করছি, কোন একটা ভুল করছি আমরা। জে এর ভ্যালু যখন 0 তখন 11 আর 33, 11 আর 33 সব হয় নাই। জে এর ভ্যালু যখন 1 তখন 33 আর 5 এই যে এই সবটা তো আমরা করছি না? আচ্ছা করছি। জে এর ভ্যালু যখন 2 তখন 33 আর 9, সো 9 আর 33। জে এর ভ্যালু যখন 3 তখন 33 আর 44 সব হবে না, রাইট? আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এই যে লাস্টেরটা তো অলরেডি সর্টেড অবস্থায় আছে। So, এই যে লাস্টের যে পাঁচটা, এই পাঁচটা কি আননেসেসারি না? এইখানে জি এটার দরকার ছিল, কিন্তু এইবার এটা আননেসেসারি না। জি স্যার কারণ এই যে লাস্টেরটার সাথে কম্পেয়ার করার কোনো দরকার আছে? এটা তো অলরেডি সর্টেড। জি স্যার এটার যে দরকার নাই সেটা আমরা পাস 2 তে গেলে আরো ক্লিয়ার হব। পাস মানে পাস 3 তে গেলে আসেন। সো পাস 3 তে আসেন। পাস 3 এই পিয়নটা আসলে একটু এসি স্যার তো বললেন তো। আচ্ছা, পাস 3 তে যখন আসছি এখন বলেন জের ভ্যালু কত? 11 যে ভ্যালু 0 11 হবে স্যার এই যে 11 জের ভ্যালু 11 আর এজে প্লাস 1 5 5 এখন কি সব হবে জি স্যার জিনিসটা? জি স্যার ট্রু ট্রু। তাহলে সব হবে, তাহলে এটা হবে হচ্ছে 5 আর এটা হবে হচ্ছে 11। ওকে, এবার আসেন আপডেট করেন, এখানে এখন ভ্যালু কত হবে? 11 আর এটা 9 ট্রু না ফলস? ট্রু ট্রু। ট্রু হলে কি সব হবে? জি স্যার এটা হবে 11 আর এটা হবে 9। এবার এখানে বলেন ভ্যালু কত? 11 আর 33 11 আর 33 33। আচ্ছা, দেখেন এই 33 পর্যন্ত কিন্তু আমার আগেই মানে কি বলে শর্ট হয়ে গেছিল। এইটার কি আর দরকার আছে 11 আর 33 এর মধ্যে কম্পেয়ার করার? জি না স্যার এটা তো অবভিয়াসলি ফলস হবে, ফলস হবে না? জি স্যার আবার পরের বার দেখেন 33 আর 44, এটাও কিন্তু অবভিয়াসলি ফলস হবে, ঠিক না? জি স্যার আচ্ছা, আসেন এবার পাস 4 এর জন্য কাজটা করি। তার মানে আমরা একটা ডিসিশনে আসতেছি যে এইটার আমাদের দরকার পড়ে না, কিন্তু তারপর আমরা এটা করতেছি। এই যে এটার আমাদের দরকার পড়ে না, তারপর আমরা করতেছি, আমাদের লুপ করতেছে আর কি। তারপর এইটারও আমাদের দরকার পড়ে না, তারপর আমরা স্যার যে লুপের স্যার একটু কন্ডিশনটা চেঞ্জ করলেই হ্যাঁ তো আরো দাঁড়ান, ভালো। সেটাই কন্ট্রোল কন্ট্রোল রিল্যাক্স। সেটা কেন করব সেটা তো বুঝতে হবে বাবা। স্যার এইটারও আমার দরকার পড়ে না, কিন্তু আমি করতেছি। আচ্ছা, এবার আসেন পাস 4 এ। পাস 4 এ কি এর ভ্যালু হচ্ছে 4। আচ্ছা, পাস 4 এর ক্ষেত্রে এসে আমাকে বলেন তো আমার জে এর ভ্যালু কত? 5 5 আর এটা 9 9। সব কি হবে? জি না স্যার ফলস। যা আছে তাই থাকবে। ওকে,
যা আছে তাই রইলো। এবার এখানে বলেন ভ্যালু কত? 9 আর 11। 9 আর 11। আচ্ছা 11 তো অলরেডি সর্টেড, তাইলে কি 11টা আর এই এই কম্প্যারিজনটার আর দরকার ছিল? জি না এটা স্যার। তো অবভিয়াসলি ফলস হবে, ঠিক না? জি স্যার। তার মানে এই কম্প্যারিজনটারও দরকার ছিল না। স্যার প্রতি পাসে একবার করে কম্পারিজন করা লাগতেছে না। হ্যাঁ, প্রতি পাসে একটা করে, একটা পাসে ভিতরের লুপটা একবার কম চললেই হইতেছে, আমি যা দেখলাম। ঠিক আছে, এখন আসেন, আপনি তো পাস 5 পর্যন্ত চালাইতে চাইছিলেন না, k ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত। আচ্ছা আমাকে বলেন তো, আমার এখন বাকি আছে কোনটা? এই প্রথম এলিমেন্টটা না? প্রথম এলিমেন্টটা তো অলরেডি বাই ডিফল্ট সর্টেড, ঠিক আছে? জি স্যার। সো পাস কি আর একটা চালানোর দরকার আছে? না স্যার। দরকার নেই। বুঝছি স্যার। এই কারণে আমি n-1 পর্যন্ত চালাইছিলাম। এখন ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এখন আসেন এইটার একটা রফা দফা করি। আউটার লুপ k ইকুয়াল টু 1 এর জন্য j এর ভ্যালু সবগুলোই চলা লাগছে, তাহলে আমরা এখানে একটা প্যাটার্ন জেনারেট করার ট্রাই করি k আর j এর মধ্যে। দেখেন আমি কিন্তু অনেক ডিটেইলসে ভেঙে ভেঙে পড়ে দিছি, আপনারা আবার বিরক্ত হইতেছেন নাকি? জি না স্যার, ঠিক আছে। আমিও একটু দুর্বল স্টুডেন্ট, তো এই কারণে আমি একটু দুর্বল স্টুডেন্টদের সবসময় কনসিডারেশনে রাখি। যারা অনেক ভালো পারেন তারা তো ক্লাস না করলেও পারবেন। এর ভ্যালু 1 2 3 4। আচ্ছা কে এর ভ্যালু 1 এর জন্য j এর ভ্যালু কত লাগছে? চারবারই চলা লাগছে। কে এর ভ্যালু 2 এর জন্য j এর ভ্যালু আমরা 3 বার চালাইলেই হয়েছে, ঠিক না? 1 জি 2 স্যার। 3 3। কে এর ভ্যালু 3 এর জন্য j এর ভ্যালু 2 বার চালাইলেই হয়েছে, 2। আর কে এর ভ্যালু 4 এর জন্য j এর ভ্যালু একবার হইলেই হয়েছে, বাকিগুলো আননেসেসারি। আচ্ছা এই প্যাটার্নটা দেখে আপনি কি কোনো রিলেশন তৈরি করতে পারেন এই প্যাটার্নটা দেখে? জি স্যার, এখানে n মাইনাস কে হবে। রাইট, এখানে n মাইনাস কে হইলেই হবে। এক্স্যাক্টলি। কে বললেন, এটার নাম কি আপনার? নাহিদ স্যার। নাহিদ। এখানে আমি যদি এটা n মাইনাস কে মাইনাস 1 পর্যন্ত চালাই, তাহলে যেটা হবে যে এই যে আমার যেগুলো অবাঞ্ছিত ছিল এই লোকগুলো আর চলবে না। এইটা বুঝেন নাই এমন কেউ আছেন? এইখানে আমি n মাইনাস কে মাইনাস 2 এইটা কেন লিখলাম, এটা বুঝেন না এমন কেউ আছেন? সরি, n মাইনাস কে মাইনাস 2 না, n মাইনাস কে এবার হবে মাইনাস 1। এটা বুঝেন না এমন কেউ আছেন কিনা? যদি না বুঝে থাকেন আপনাকে আবার একটু দেখাই। কে এর ভ্যালু যখন 1 তখন j এর ভ্যালু আমার 4, রাইট? আচ্ছা আর n এর ভ্যালু তো অলওয়েজ কনস্ট্যান্ট, কত? 5। ওকে, এখন আমি যেটা করতেছিলাম, j এর ভ্যালু যেহেতু 0 থেকে শুরু করছি, ওকে, যেহেতু 0 থেকে শুরু করছি, তাহলে n, এই ফর্মুলাটার দিকে তাকান, এখানে n এর ভ্যালু 5 মাইনাস k এর ভ্যালু 1 মাইনাস 1 কত হচ্ছে? 3। তো 0 থেকে 3 কোন লুপ চলবে, মানে এই লুপটা কতবার চলবে? 4 বার, 4 বার। ঠিক আছে? আবার k এর ভ্যালু যদি চেঞ্জ হয়ে 2 হয়, তখন আমরা জানি j এর ভ্যালু হতে হবে 3। তাহলে আসেন এই ফর্মুলায় আবার ইমপ্লিমেন্ট করি। n এর ভ্যালু তো অবশ্যই 5, আর k এর ভ্যালু আমরা জানি যে এখানে k এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস 1, এখানে কত হবে? 2। তো একটা লুপ যদি 0 থেকে 2 পর্যন্ত চলে, সেই লুপটা কয়বার চলে? 3 বার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা এই গেল এই অবস্থাটা। এখন আসেন
একটা, তাহলে এই অ্যালগরিদম যদি চালাই আমরা তাহলে এইটা চলবে না, এই দুইটা চলবে না, এই তিনটা চলবে না, রাইট? এইগুলা চলবে, মানে সিমুলেশনটা তাহলে এরকম হবে। এখন আসেন আরেকটু ইমপ্রুভ করি আমরা আমাদের অ্যালগরিদমটাকে। কিরকম ইমপ্রুভ করব? ফর এক্সাম্পল, একটা সর্টেড অ্যারে আমি এখানে ইমপ্লিমেন্ট করলাম, মানে একটা সর্টেড অ্যারে এখানে দিলাম, সর্টেড অ্যারে, হ্যাঁ। কোনো একটা সর্টেড অ্যারে যদি থাকে তাহলে এই ইফ ব্লকের ভিতরে জীবনেও যাবে, মানে প্রথম পাসে এই ইফ ব্লকের ভিতরে যদি না যায় তাহলে আমি বলতে পারি না যে এই অ্যারেটা একটা সর্টেড অ্যারে, মানে কোনো সোয়াপই হয় নাই, তার মানে অবশ্যই সে একটা সর্টেড অ্যারে। জি স্যার। সে মানে আমাকে জি দেওয়াই স্যার। হয়েছে একটা সর্টেড অ্যারে। আচ্ছা, একটা সর্টেড অ্যারে যদি দেওয়া হয় তার জন্য আমার এতগুলো পাস চালানো, এটা একটা বোকামি না? জি স্যার। So, এই কারণে আমরা একটা ডিসিশনে আসছি যে ভাই তুমি যদি প্রথম পাসে কোনো সোয়াপ না করো তাহলে তুমি একটা সর্টেড অ্যারে। সো এই কারণে আমরা কি করব, আমরা এখানে একটা ফ্ল্যাগ রাখবো, ঠিক আছে? একটা ফ্ল্যাগ রাখবো যে ফ্ল্যাগের ভ্যালুটা হচ্ছে 0। এখন প্রথম পাসে যদি এখানে না আসে, খেয়াল করেন প্রথম পাসে যদি এখানে না আসে তাহলে ফ্ল্যাগের ভ্যালু আজীবন 0ই থাকবে, আর যদি কখনো সোয়াপ হয় তাহলে ফ্ল্যাগের ভ্যালুটা অন করে দিবে, ঠিক আছে? সো যদি ফ্ল্যাগের ভ্যালু প্রথমবার কোনো চেঞ্জ না হয়, ঠিক আছে, মানে ফার্স্ট পাসটার পরে আমরা যদি দেখি যে ফ্ল্যাগের ভ্যালুর কোনো চেঞ্জ নাই, ঠিক আছে, ফ্ল্যাগের ভ্যালু 0ই আছে, তাহলে আমরা এটাকে ব্রেক করে দিতে পারি না, এই লুপ চালানোর আর কোনো দরকার আছে? কারণ এটা তো অলরেডি সর্টেড। ইফ ফ্ল্যাগ ইকুয়াল টু যদি 0ই থাকে, সে যদি কখনো 1 না হয় তাহলে আমার তো দরকার নাই আর। বুঝতেছেন আমার এই কথাটা? স্যার আরেকবার বলবেন স্যার হ্যাঁ হ্যাঁ বলবো, এটাই, ব্রেক করে দিতে পারি, আর চলার দরকার নেই। আচ্ছা বুঝাই দিচ্ছি, ওয়েট। এখানে আমি কি করলাম, ফ্ল্যাগের ভ্যালুটা ইনিশিয়ালি ফ্ল্যাগ নামে একটা ভেরিয়েবল, যার ভ্যালুটা রাখলাম 0। আচ্ছা আপনারা ফ্ল্যাগের কনসেপ্ট তো বুঝেন, মানে এটা একটা ভেরিয়েবল, মানে এটা আপনার নাম হইতে পারে, মানে ফ্ল্যাগ মানে কিন্তু যে একটা পতাকা এরকম কিছু না, মানে এটা যেটা প্রোগ্রামিং কনসেপ্ট এরকম কিছু না কিন্তু, হ্যাঁ, এটা একটা ভেরিয়েবল, যে কোনো ভেরিয়েবল হতে পারে, এ বি সি ডি। আচ্ছা আমি কি করলাম, আমার একদম শুরুতে ফ্ল্যাগের ভ্যালুটা 0 রাখলাম। আচ্ছা ভাই আপনি একটু খেয়াল করেন তো, এই সিমুলেশনটা একটু আপনি তাকান, দেখেন এই সিমুলেশনটা প্রথমবার তো ফার্স্ট পাসে চলে যাবে, হ্যাঁ, দেখেন তো ফার্স্ট পাসে এখানে ভ্যালু কত, আমি একটু এই সিমুলেশনটা আবার দেখাই, এখানে ভ্যালুটা কত এর, বলেন তো, এর ভ্যালুটা হচ্ছে 3 4 3 4 6 6 7 7 8 8। আচ্ছা প্রথমবার এখানে জে এর ভ্যালু কত স্যার একটু বলেন আমাকে? 3। পরের বার কত? 4। j প্লাস 1 কত? 4। আচ্ছা aj is greater than aj plus 1, এটা কি ট্রু না ফলস? ফলস। তো আমার সুবিধার জন্য এই সেম জিনিসটা একটু কপি করি। আচ্ছা সো এটা ফলস, তাহলে অ্যারেটা যা ছিল তাই থাকবে। এরপরে জে এর ভ্যালু 1, জে এর ভ্যালু 1 এর জন্য aj এর ভ্যালু কত তাকান? 4। 4। আর j প্লাস 1 এর ভ্যালু 66। 66, ট্রু না ফলস? ফলস। ফলস। এবার j ইকুয়াল টু 2 এর জন্য কত? 66 আর 77। 66 আর 77, এটা আবারও ফলস। এবার কত? 77 আর 88। 77 আর 88, এটা আবারও ফলস। ফলস। তাহলে দেখেন প্রথম রাউন্ডে বা প্রথম পাসে এই ইফ ব্লকের ভিতরে কি সে একবারও ঢুকতে পারছে? জি না স্যার। সো প্রথম রাউন্ডে যদি সেই ইফ ব্লকের ভিতরে একবারও না ঢুকে, তার মানে আমি এই জানি যে এই অ্যারেটা সর্টেড, এই কারণেই প্রথম পাসে এই সোয়াপ হয় নাই, অলওয়েজ ফলস অলওয়েজ ফলস।
সো প্রথম পাসে যদি অলওয়েজ ফলস হয় তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি না যে এই অ্যারেটা সর্টেড একটা অ্যারে। জি স্যার স্যার এই জায়গাটা বুঝতেছি না স্যার, মানে প্রথম পাসে মানে আচ্ছা, এই যে প্রথম পাসটা, এই প্রথম পাসে কি কোথাও সোয়াপ হয়েছে? জি না স্যার। বাট এর আগের বার তো একবার হইলেও সোয়াপ হয়েছিল, হয়েছিল না? জি স্যার। সো প্রথম পাসে যদি কোনো সোয়াপ না হয় এই ক্যারেক্টারিস্টিক্সটা কখন দেখাইতেছে সে? যখন এই অ্যারেটা অলরেডি সর্টেড এবং প্রথম পাসে যেহেতু সোয়াপ হয় নাই, এর কোনো পরবর্তী কোনো পাসে কি সোয়াপ হবে? আপনার ও কমন স্যার সেন্স বুঝছি কি বলে? বুঝছি স্যার, বুঝছি স্যার। এখন আদৌ যদি সোয়াপ করা নাই লাগে, সবগুলো কন্ডিশনই ফলস হবে, তাহলে তো এটা অলরেডি সর্টেড, এই কারণেই সোয়াপ করা লাগতেছে না। কথাটা বুঝছেন? জি স্যার। তাহলে আমি অ্যালগোরিদমটাকে আরেকটু এফিশিয়েন্ট বানানোর জন্য আমি কি করলাম, যে ভাই তুমি যদি ইফ ব্লকের ভিতরে প্রথম পাসে না ঢুকো তাহলে ফ্লাগ 0ই থাকবে, বাট একবার যদি সোয়াপ হয় তাহলে কি ফ্লাগ 1 হয়ে যাবে না? জি স্যার। কিন্তু সে প্রথম পাসে এইখানে ঢুকে নাই, ফ্ল্যাগের ভ্যালু কত থাকবে? 0। প্রথম পাসে ঢুকে নাই মানে কি, এটা অলরেডি সর্টেড। যেহেতু সর্টেড, আমি এই পুরো লুপই ব্রেক ডাউন করে বের হয়ে যাবো যে ভাই আমার আর খোঁজাখুঁজির দরকার নেই, এই জিনিস সর্টেড। দেখেন তো বুঝছি স্যার। বুঝছেন কিনা আমার কথা? জি স্যার, বুঝছি স্যার। গুড। সো এটাই হচ্ছে আমাদের অ্যালগো। আসলে অ্যালগো লিখতেছি না আমি, আসলে অ্যালগো আসলে এখানে লেখা টাফ, অ্যালগো লিখতে খাতা কলম দিয়ে লিখলে সুবিধা হয়। এখানে আমি ডিরেক্ট আর কি আপনাকে কোডই লিখে দিছি, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের যদি এরকম একটা অ্যারে দেয় পরীক্ষায়, আপনাদের যেটা করতে হবে এই অ্যালগোটা লিখতে হবে আর এই সিমুলেশনটা লিখতে হবে। এই পাঁচটাকে, প্রত্যেকটা পাঁচকে আমার মতো একটু হাইলাইট করে দিবেন আমি যদি বুঝতে পারি। জাস্ট এই সিমুলেশনটা লিখতে হবে। খুব কঠিন কিছু পারবেন না? স্যার স্যার হুম। মানে যদি মানে অনেক বেশি সোয়াপের প্রয়োজন হয় তাহলে স্যার মানে পাস গুলো অনেক বড় হবে, দুই হবে, তিন পেজে লেগে যেতে পারে। হবে তো কি হয়েছে? কিন্তু লেখা তো ভাই অলমোস্ট সেম, সেম না? জি স্যার। এবং আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, ধরেন এইটাকে যখন এক্সামে লিখবেন এটাকে বাদ দিয়ে দিতে পারেন। হ্যাঁ, জাস্ট আপনি ফলস বা ট্রু এইটা রাখতে পারেন। এক্সামে আমি মেইনলি দেখব প্রত্যেকটা পাসের জের ভ্যালুর জন্য আপনার অ্যারেটা ঠিক আছে কিনা, এইটা আমি মেইনলি দেখব। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আসেন আমরা কোডে ইমপ্লিমেন্ট করি। সো কোডে ইমপ্লিমেন্ট করার জন্য আসলে এটারে ধরে নিয়ে সাইডা দিলেই হবে। মানে এটা অলরেডি কোড করা অবস্থায় আছে। এই খসখস করতেছেন কে? হ্যাঁ, মনোযোগ দেন, মনোযোগ দেন, এদিকে মনোযোগ দেন, কাজে লাগবে। এখানে সোয়াপের কোডটা অবশ্যই লিখবেন। তো আমি সোয়াপের কোডটা এখানে লিখে দেই। সোয়াপের কোড লিখতে পারেন তো? আবার বললেন না স্যার পারি না। জি কেমনে স্যার। লেখে বলেন তো? টেম্প 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 ইউজ করে কেমনে লেখে? টেম্প ইকুয়াল টু এজে। দাঁড়ান এটা একটু মানুষ করে নিয়ে আগে। এটারে মানুষ করলে কি হবে? এই ফর লুপটারে k ইকুয়াল টু 1 টু n মাইনাস 1, এই ফর লুপটারে কিভাবে লিখবেন? কি লিখবেন বলেন? k লেস দেন ইকুয়াল n মাইনাস 1 a প্লাস প্লাস, ঠিক আছে? তারপরে এইটাকে মানুষ করেন, এটার মানুষ করার জন্য কি লিখতে হবে বলেন? এন j মাইনাস ইকুয়াল টু 0, তারপরে কি? জে লেস দেন জে ইকুয়াল লেস এন দেন j মাইনাস কে লেস মাইনাস দেন 1 ইকুয়াল টু, রাইট, সেমিকোলন j প্লাস প্লাস। তারপরে এই ইফটা মনে হয় মানুষ অবস্থায় আছে। এখন এখানে একটা সেমিকোলন দিতে হবে আর এখানে সোয়াপের কোডটা লিখলেই শেষ। সোয়াপের কোডটা লেখার জন্য কি করব? টেম্পের ভিতরে প্রথমে কাকে দিব? এজে। এই যে, তারপরে এজে তে কাকে নিয়ে আসবো? এজে প্লাস ওয়ান এ এজ। প্লাস 1 এক্স্যাক্টলি স্যার, এজে প্লাস 1। এজে প্লাস ওয়ান এর ব্লক টেম্প তারপরে এ জে প্লাস 1 এ নিয়ে আসবো। টেম্প। ওকে, রাইট। সো এটা হচ্ছে আমার বাবল সর্টের ফাংশনটা। এখন এই ফাংশনটাকে কি করব? বসে বসে চেহারা দেখবো মেইন ফাংশন থেকে?
কল করব, রাইট? কল করা হবে। সো মেইন ফাংশন থেকে কল করব। সো মেইন ফাংশন আসলাম, এটা হচ্ছে আমার মেইন ফাংশনের অ্যারেটা। সো এখানে ইন্ডেক্সের দরকার নাই, এখানে সার্চ করতেছি না, এটারও দরকার নাই, ইনপুট নেওয়ার দরকার নাই। আমরা কি করব, জাস্ট বাবল সর্ট, এখানে এ পাঠাবো আর এন এর ভ্যালুটা পাঠাবো, এক্স এর ভ্যালু পাঠাবো না, এসব ইন্ডেক্স দেখার কোনো দরকার নাই। সো এখন এখানে তো বাবল সর্ট হইলো, এখন এটা আবার প্রিন্ট করতে হবে না স্যার? জি স্যার। সো প্রিন্ট করার জন্য কি করবো, একটা ফর লুপ চালাই দিব, রাইট? জি স্যার। ফর লুপ চালাই দিব। কি করবো এই ফর লুপের ভিতরে বলেন তো? এগুলো মনে হয় ডিক্লেয়ার করা হয় না এখানে। ইন্টিজার আই জে, ওকে, একটা ফর লুপ চলবে i ইকুয়াল টু 0 থেকে কত পর্যন্ত? n i minus লেস 1 দ্যান n বা লেস দ্যান ইকুয়াল n মাইনাস 1 পর্যন্ত, আর আই প্লাস প্লাস i প্লাস প্লাস। আর এখানে এসে কি করব বলেন? সি আউটপুট আউট করব কাকে? এ এআই ai কে, মানে এরে আই। array i কে, এক্স্যাক্টলি array i কে, ঠিক আছে? আর হচ্ছে একটা স্পেসের দরকার আছে, একটা স্পেস দিব। That's it. So আসেন প্রোগ্রামটা রান করে দেখি কি সমস্যা স্যার হয়েছে এখানে। ফাংশনটা কল হয় নাই এখানে মেবি স্যার এখানে আই স্যার ডাবল একটা কলন করছি, আইও কমা দিছেন। আচ্ছা, এটা রিটার্ন টাইপ দিতে হবে না, ভয়েড। স্যার কমা স্যার দুইবার ফাংশন হয়ে গেছে কমা কোথায় দুইবার হয়েছে? স্যার ফাংশনটা কল এই হয় যে নাই স্যার সেকেন্ড 26 নাম্বার নাম্বার লাইনে পরে। এই যে ফ্লেক্স জিরো পর স্যার দুইবার হইছে। এই একটা প্রবলেম দেখা যাচ্ছে এখানে। কি বলতেছে, ভয়েড অর ফিল বাবলস অর ডিক্লেয়ার্ড? স্যার ফাংশন কল হয় নাই মেইন ফাংশনে না, মেইন ফাংশনে তো কল হয়েছে না। ঠিক আছে, আচ্ছা, এটা টাইপটা ভুলে নাই তো বাবা। পরে কি করতেছি, আই আই ডিক্লেয়ার স্যার না ডিক্লেয়ার হয় নাই। স্কোপে, কেন? ও আই ডিক্লেয়ার হয় নাই। আর কোনো কিছু, cout was not declared in this scope। আচ্ছা, এইটা বলতেছে হচ্ছে এই কাজে, এইটার জন্য। আর কিছু? ওকে, সর্টেড অবস্থায় চলে আসছে অ্যারেটা। এই অ্যারেটা সর্টেড অবস্থায়, অলরেডি সর্টেড অবস্থায় আছে আর কি। আচ্ছা, এটাকে একটু আনসর্টেড করে দেই। ওকে, আনসর্টেড অবস্থা আছে। ওকে, সর্টেড অবস্থায় চলে আসছে, তার মানে বাবল সর্ট কাজ করতেছে। তাহলে আমরা একটু যদি রিক্যাপ করি কি কি শিখলাম। আমরা বাবল সর্টের প্রথমে হচ্ছে কিভাবে কাজ করে সেটা দেখলাম, তারপরে আমরা অনেক সময় নিয়ে আস্তে আস্তে একটা অ্যালগোরিদম ডেভেলপ করলাম, এবং আমরা প্রত্যেকটা লাইন বোঝার ট্রাই করছি যে কেন এখানে n মাইনাস k মাইনাস 1, কেন এখানে n মাইনাস 1, কেন আমরা ফ্ল্যাগ ইউজ করব, কেন আমরা সোয়াপ ইউজ করব, কেন আমরা চেক করব। এই প্রত্যেকটা কেনর অ্যান্সার আমাদের কাছে আছে। সো এগুলো কিন্তু আমি ভাই জিজ্ঞেস করব, আমি কিন্তু একটা লম্বা ভাইবা নিব আপনাদের, আপনারা জানেন কিনা জানি না, এবং ভাইবার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে।
সো ভিডিও তো আছেই, দেখবেন ভিডিও। আচ্ছা, এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে এই অ্যালগোরিদমটাকে সিমুলেশন করে দেখছি একটা অ্যারে নিয়ে। সো আমাদের সিমুলেশনটা এরকম একটা সিমুলেশন আসছে। আফটার দ্যাট ফোর্থ ফেজে এসে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে দেখছি যে হ্যাঁ, আমাদের অ্যালগোরিদমটা ঠিকঠাক কাজ করে। সো থিওরি ল্যাব আসলে সব একসাথেই হয়ে যাচ্ছে সাম সর্ট অফ। এখন আসেন নেক্সট যে কাজটা আমাদের করতে হবে, আমরা একটু দেখি আমাদের নেক্সট কি পড়াশোনা আছে। আমরা মনে হয় একটু টানা পড়ালেখা করতেছি না। আচ্ছা, সো আমরা একটা ক্যারেক্টার কে সর্ট করতে যাচ্ছি, ঠিক আছে? সো আমরা এখানে একটু ক্যারেক্টার নিই, জেড নিলাম, তারপরে এখানে এ নিলাম, এখানে এম নিলাম, এখানে হচ্ছে এল নিলাম, এখানে হচ্ছে সি নিলাম। সো তাহলে এটা টাইপটা ক্যারেক্টার করব, এটা টাইপটা ক্যারেক্টার করব, আর এখানে হচ্ছে 5টা ভ্যালু আছে, 5 পাঠাই দিব। সো আমার এটা সর্ট হয়ে চলে আসবে, এই যে এ এর পরে সি, তারপর এল, এম, জেড। ঠিক আছে? সো ক্যারেক্টার নিয়ে আমরা কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, একটা কোয়েশ্চন ছিল। বলেন। আচ্ছা, আমরা একটু এখন টাইম কমপ্লেক্সিটি বের করব, ঠিক আছে? সো টাইম কমপ্লেক্সিটি বের করার জন্য দেখেন আমি একটা কথা লিখছি, ইন এভরি পাসেস, মানে প্রত্যেকটা পাসের ক্ষেত্রে, হ্যাঁ, যদি 4টা কম্পারিজন থাকে তাহলে 4টা পসিবল সলভ হওয়ার পসিবিলিটি আছে। যদি 3টা কম্পারিজন থাকে, যেমন এখানে 4টা কম্পারিজন আছে, 4টা, এই যে প্রত্যেকটা একটা করে কম্পারিজন, প্রত্যেকটা 4টা কম্পারিজন, কারণ এগুলো ফলস হয়েছে দেখে কোনো সলভ হয় নাই, বাট এগুলো যদি ফলস না হয়ে ট্রু হইতো, সবগুলো ট্রু তো হইতে পারতো, পারতো না? জি স্যার। পারতো। তাহলে 4বারই সলভ হইতো। এরকম ভাবে যদি কম্পারিজন 3টা হয় তাহলে 3বারই সলভ হওয়ার পসিবিলিটি আছে। সেম কেস আমি যদি 2টা কম্পারিজন থাকে তাহলে 2বার সলভ হওয়ার পসিবিলিটি আছে, ঠিক না? জি স্যার। আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন, কম্পারিজনটা কিন্তু সবসময় n এর ভ্যালুর থেকে 1 কম হয়, রাইট? তাহলে জি এটার স্যার। ভ্যালুটা হচ্ছে কতবার সলভ হওয়ার পসিবিলিটি আছে? n-1 বার সলভ হওয়ার পসিবিলিটি আছে। এখানে এসে কতবার সলভ হওয়ার পসিবিলিটি আছে পরের বার? n-2 n-2, এক্স্যাক্টলি, এই তো বুঝে যাচ্ছেন। পরের বার কতবার সলভ হওয়ার পসিবিলিটি আছে? n-3 n-3। সো এই জিনিসটা তাহলে এভাবে টু বি কন্টিনিউ, রাইট? এভাবে চলতে থাকবে। তো এভাবে যদি চলতে থাকে আমরা একটা প্যাটার্ন জেনারেট করতে পারি না ওখান থেকে, যে মোট কতবার, প্যাটার্ন বলতে আমি বুঝাচ্ছি আর কি, মোট কতবার সলভ হবে। হ্যাঁ, যেমন আমরা আগে যখন টাইম কমপ্লেক্সিটি বের করছিলাম, মোট কতবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে এটা কনসিডারে নিচ্ছিলাম। সো এবার মোট কতবার সলভ হবে সেইটা কনসিডারে নিব। সো মোট কতবার সলভ হবে বলেন? 1 + 2, আমি কি মানে করে দেখাবো? আচ্ছা, আমি ওইটা করেই দেখাই। n-1 প্লাস n-2 n-2 প্লাস n-3, এরকম কত দূর পর্যন্ত চলবে? 3 to 1 হ্যাঁ, 1 1 1 পর্যন্ত। এরকম 1 পর্যন্ত চলবে। That's on, ঠিক আছে? আচ্ছা, এইটাকে কি আমরা এইরকম একটা ফর্মুলা এখন লিখতে পারি না? জি স্যার, n into n-1 by 2 এক্স্যাক্টলি, n into n-1 ডিভাইড বাই 2 ওকে। সো এই ফর্মুলাটা কার ফর্মুলা মনে আছে? বা এখানে, ন্যাচারাল নাম্বার সামেশন। হ্যাঁ, ন্যাচারাল নাম্বার ফর্মুলা। এবং এখানে লিডিং টার্ম কোনটা? n স্কয়ার না? জি স্যার। স্কয়ার, n স্কয়ার। সো এটা প্রুফ হইলো যে, সো টাইম কমপ্লেক্সিটি অফ বাবল সর্ট ইজ বিও অফ কি স্যার? n n square
বোঝা গেছে স্যার সবাই? জি স্যার। তো আমার যদি এই প্রশ্নটা আমাকে কেউ করে যে প্রুভ দ্যাট টাইম কমপ্লেক্সিটি অফ বাবল সর্ট ইজ বিগ অফ এন স্কোয়ার, তার উত্তর কিন্তু জাস্ট এতটুকুই এনাফ আমি মনে করি আর কি। তারপর আপনি আরো অনেক লেন্দি লিখতে পারেন, ঠিক না? ঠিক আছে, জি স্যার। আচ্ছা। এরপরে আমরা যেটা একটু শিখবো সেটা হচ্ছে বেস্ট কেস, ওর্স্ট কেস আর এভারেজ কেসের জন্য কত। তো এটা আসলে আমরা এখন কমন সেন্স একটু আপনারা খাটায়েন, আমি আর ডিটেলসে গেলাম না। বেস্ট কেসের জন্য এটা বিগ অফ এন হবে, এভারেজ কেসের জন্য হবে হচ্ছে বিগ অফ কত হবে বলেন? স্যার আপনি সার্চিং এর ওইখানে লিখে ফেলতেছেন। সার্চিং এ লিখতেছি, জীবনটাই বেদনাস। বিগ অফ এন টু দি পাওয়ার 2 আর ওর্স্ট কেসে কি হবে স্যার? সেমই থাকবে স্যার। থাকবে, আচ্ছা। আচ্ছা, সিলেকশন সর্টটা একটু দেখেন, মানে একটু দেখেন বলতে জাস্ট আইডিয়া দিব, বুঝছেন? বাবল সর্টটা তো বুঝছেন, সিলেকশন সর্টটা বোঝার জন্য আপনাকে যেটা প্রথমে বুঝতে হবে, যারা ওই যে কার্ড, মানে যে কার্ড খেলে যে কার্ড আর কি, বুঝছেন? ওই কার্ড যেভাবে সর্ট করে না মানুষ, সিলেকশন সর্টের প্রসেসটাও না ওইরকম হয়, বুঝছেন? কিরকম? ধরেন এরকম আপনার হাতে 4টা কার্ড দিল, 4টা কার্ড আসছে আপনার হাতে। একটা হচ্ছে ধরেন 10, একটা হচ্ছে 3, একটা 7, আর একটা হচ্ছে ধরেন এ, ঠিক আছে? সো এই 4টা কার্ড আপনাকে সামনে রাখছে। এখন আপনি এই 4টা কার্ডটাকে যখন আপনার হাতে সর্ট করেন, আপনার হাতে যখন 4টা কার্ড সর্ট করেন, তখন আপনি কি করবেন? এর ভিতরে সবচেয়ে বড়টা যেটা, সেটাকে আপনি আপনার হাতে আগে রাখবেন, বড়টা খুঁজে। তারপরে এর ভিতরে সবচেয়ে যে বড়টা সেটাকে নিয়ে আসবেন, 10। এরপরে এর ভিতরে সবচেয়ে বড়টাকে আপনি হাতে উঠাবেন, 7। এরপরে এর ভিতরে সবচেয়ে বড়টাকে হাতে উঠাবেন, 3। গেল না সর্ট হয়ে? হয়েছে সর্ট? জি স্যার। আচ্ছা, এখন আসেন অ্যারের পার্সপেক্টিভে দেখি, কার্ডের পার্সপেক্টিভে তো বললাম। অ্যারের পার্সপেক্টিভে হচ্ছে এরকম চিন্তা করতে পারেন যে আপনার কাছে এখানে একটা এ অ্যারে আছে, এখানে একটা বি অ্যারে আছে। বি অ্যারেটা হচ্ছে আনসর্টেড, এখানে হচ্ছে 10, 5, 6, 2, 1, 4। এখন 1, 2, 3, 3, 6, 1, 2, 3, 4, 5। এখন এটা হচ্ছে বি অ্যারে আর এটা হচ্ছে এ অ্যারে। তো আমি কি করব? বি অ্যারে তে প্রথমে সার্চ করে দেখবো কোনটা সবচেয়ে বড়, সেইটা বড়, এইটা এনে এ অ্যারে ফার্স্ট ইন্ডেক্সে রাখবো। তারপর দেখবো কোনটা সবচেয়ে বড়, এইটা বড়, সেইটাকে এনে সেকেন্ড ইন্ডেক্সে রাখবো। তারপরে দেখবো কোনটা বড়, এইটা বড়, এইটাকে এনে এই 2 নাম্বার ইন্ডেক্সে রাখবো। তারপরে এইটা বড়, এই ইন্ডেক্সে রাখবো, এইটা বড়, এই ইন্ডেক্সে রাখবো, এইটা বড়, ইন্ডেক্সে রাখবো। এখন বলেন তো এইভাবে সর্টিং করার সবচেয়ে বড় একটা অসুবিধা কি? 2টা অ্যারে লাগবে স্যার, জায়গা বেশি। দুটো অ্যারে লাগবে এবং সমান সাইজের দুটো অ্যারে লাগবে। জি স্যার। ঠিক আছে, এটা এখন দুইটা অ্যারে না করে এই টেকনিকটা একটা অ্যারের ভিতরেই অ্যাপ্লাই করা যায়, মানে এই বি অ্যারেটাই অ্যাপ্লাই করা যায় এই সেম টেকনিকটাই, ঠিক আছে? এই স্পেসটা খরচ না করে, ঠিক আছে? এগুলো আমরা পরে দেখবো, আস্তে ধীরে, সমস্যা নেই, প্যারা নেওয়ার কিছু নাই। বাট সিলেকশন সর্টটা কিভাবে হয় সেটা কি বুঝছেন? জি স্যার। জি স্যার। মানে আমরা সিলেক্ট করব, সর্ট করব, সিলেক্ট করব, সর্ট করব, এই কারণে এটার নাম হচ্ছে সিলেকশন সর্ট। নামকরণের সার্থকতা হয়ে গেল, রাইট?
অ্যাটেন্ডেন্স না নিলে আসলে খারাপ দেখায় বেচারারা জয়েন করছে